হাই এভরিওয়ান, আমি আলিসা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2023 সালের কোরিয়ান ড্রামা থ্রিলার সিনেমা টার্গেটের গল্পটা শুরু হয় কোরিয়াকে কেন্দ্র করে, যেখানে মানুষ অনলাইন কেনাবেচায় ক্রমশ আসক্ত হয়ে পড়ছে। কেনা বা বেচা যাই হোক না কেন, সকলেই অনলাইন অ্যাপের উপর নির্ভরশীল। তবে ম্যাক্স নামে এক ব্যক্তি বেশ আধুনিক চিন্তাধারার মানুষ। সে তার আইম্যাক বিক্রির জন্য একটি বিজ্ঞাপন দেয়। যেহেতু কম্পিউটারটি খুব একটা পুরনো নয়, সে সদ্যই এটি কিনেছিল, তাই অনেকেই এটি কিনতে আগ্রহ দেখায়। কিন্তু ম্যাক্স একটি মেয়ের প্রোফাইল বেছে নেয়। তার আশা ছিল মেয়েটি যখন কম্পিউটারটি নিতে আসবে তখন সে তাকে মুগ্ধ করতে পারবে। সে মেয়েটিকে ডেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা সাজায়, কিন্তু তার ভাগ্যে যা ঘটতে যাচ্ছে তা সে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। এরপর আমরা জেনি নামের এক মেয়েকে দেখি, যে একটি ফ্ল্যাটের মেরামতের কাজ করছে। সে তার কর্মীদের বলে যে কাজটা এভাবে নয়, এভাবে করা উচিত। ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী আমাদের সেটাই করা উচিত, যেটা ক্লায়েন্টরা বলবে। সে বলে, আমি তো আপনাদের সেটাই বলেছিলাম। তখন কর্মীদের হেড বলে, আরে ঠিকই তো আছে, সামান্য একটু ভুলে কি ক্ষতি হবে, দেখতে তো সুন্দরই লাগছে। জেনি বলে, আপনারা আসলে বুঝছেন না। আপনারা কি আমাকে চাকরি থেকে বরখাস্ত করাতে চান? এরপর জেনিকে তার অফিসে দেখা যায়। সে তার বসকে সব বিষয় বুঝিয়ে বলে। বস বলেন, যখন আমি তোমাকে সার্ভেলেন্সের কাজটি দিয়েছিলাম তখনই আমার সন্দেহ ছিল যে তুমি এটা পারবে না, আর দেখো শেষমেশ তুমি সেটাই করলে। জেনি বলে, আসলে গতকাল আমাকে বাসা বদলাতে হয়েছিল, তাই আমি ওটা নিয়েই ব্যস্ত ছিলাম। দেখুন, আজ থেকে আর আমার কোনো ভুল হবে না। বস শুধু বললেন, কর্মীকে দিয়ে কাজটা আবার করিয়ে নাও, কিন্তু আমি আমার পকেট থেকে একটা পয়সাও দেব না, হানি। হ্যাঁ বন্ধুরা, তিনি তাকে হানি বলেই ডাকেন। এ কথা শুনে জেনি বলল, বস দয়া করে আমাকে হানি বলে ডাকবেন না, আমার মনে হয় এটা ঠিক না। বস বললেন, ঠিক আছে, এটাই আমার ধরন। এরপর জেনি কাজে ফিরে যায় এবং তার সহকর্মী মিনির সাথে নিজের দুঃখের কথা ভাগ করে নেয়। মিনি বলে, আমার মনে হয় বস তোমাকে পছন্দ করেন, তাই তিনি তোমাকে হানি বলে ডাকেন, নতুবা উনি তো আমাদের সবসময় নাম ধরেই ডাকেন। ঠিক তখনই পথে আসার সময় সে বসের কাছ থেকে একটা ফোন পায়। জেনি গাড়ি চালাচ্ছিল, তাই সে ফোনটা স্পিকারে দিল। বস বললেন, শোনো, এবার কাজটা ঠিকঠাক করো, গতবারের মতো পটি করতে বসো না যেন। ফোনটা কেটে যাওয়ার পর মিনি জানতে চাইল, এই পটির কিচ্ছাটা কি? জেনি বলল, কি আর বলবো, একবার আমি কাজে ছিলাম, আমার পটি পেয়েছিল, তাই আমি ওয়াশরুম ব্যবহার করেছিলাম, কিন্তু আমি জানতামই না যে টয়লেট সিটের কাজ তখনও শেষ হয়নি, তাই দোতলা সব কিছু নিচে একতলায় পড়ে গিয়েছিল। এ কথা শুনে মিনি খুব অস্বস্তিতে পড়ল এবং সে বলল, আমি একটু আগেই তোমাকে যে বললাম বস তোমাকে পছন্দ করেন, আমার মনে হয় তিনি তোমাকে পছন্দ করেন না, কারণ কেউ কি কাউকে নিয়ে এভাবে মজা করে? এদিকে ম্যাক্সকে সন্ধ্যা 7টায় তার বাড়িতে আইম্যাক্স কেনা পণ্যটির জন্য অপেক্ষা করতে হচ্ছে, কারণ বায়ার আজকে আসার কথা। সে সেখানে সব প্রস্তুতি নিয়ে বসে আছে, কিন্তু তখনই বায়ারের কাছ থেকে একটা মেসেজ আসে, শোনো, আমার একটা জিনিস দরকার, তাই আমি আমার ভাইকে পাঠাচ্ছি, তাকে ওটা দিয়ে দিও, সেই টাকাটা মিটিয়ে দেবে। ম্যাক্স খুব হতাশ হয়ে পড়ে, কারণ তার মনে অন্য পরিকল্পনা ছিল। সে ভেবেছিল মেয়েটি নিজে আসবে আর সে তাকে মুগ্ধ করার চেষ্টা করবে। কিন্তু তার ভাই যখন ম্যাক্সের বাড়িতে এসে পৌঁছয়, ম্যাক্স মন খারাপ করে দরজা খোলে, তাকে আইম্যাক্সটি দেখায় এবং এরপর টাকা নিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে লোকটি ম্যাক্সের পেটে ছুরি চালিয়ে দেয়। আমি ভেবেছিলাম এটা একটা কমেডি বা হাসির গল্প হবে, কিন্তু তার বদলে ম্যাক্স মারা যায়। এরপর খুনি দেখতে পায় যে ম্যাক্সের ফোনে তার বন্ধুর একটা মেসেজ এসেছে। সেখানে জানতে চাওয়া হয়েছে ব্লাইন্ড ডেটটা কেমন কাটলো। খুনি ম্যাক্সের আঙুলের ছাপ ব্যবহার করে তার ফোনটি আনলক করে তাকে জানায়, হ্যাঁ, সময়টা দারুণ কেটেছে, আমি তার সাথে বাইরে এসেছি, ফিরে এসে তোমাকে সব বিস্তারিত বলবো। ম্যাক্সের বন্ধু পাল্টা বলে, এত দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে যেও না, কিন্তু খুনি তাকে আশ্বস্ত করে যে চিন্তার কিছু নেই, সব ঠিক আছে। এরপর খুনি ম্যাক্সের প্রোফাইল ব্যবহার করে তার বাকি গৃহস্থলী জিনিসপত্র অনলাইনে বিক্রির জন্য অ্যাড দেয়। সে ইতিমধ্যেই তার পরবর্তী শিকারের খোঁজ শুরু করে দিয়েছে, যদিও আমরা এখনো তার মুখ দেখিনি। এরপর আমাদের দৃশ্য পরিবর্তন করে জেনিকে দেখানো হয়, যে তার কর্মস্থলে একা বসে টাইলস বসাচ্ছিল। এমন সময় তার বস খাবার নিয়ে সেখানে উপস্থিত হন। তিনি বেশ অবাক। বস খুব মিষ্টিভাবে জেনির সাথে কথা বলেন এবং তার বর্তমান সমস্যা সম্পর্কে জানতে চান। জেনি বলে, আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে, আমি ওটা সারানোর কথা বলেছিলাম, কিন্তু ওরা অনেক বেশি দাম চাইছে। ওয়াশিং মেশিন ছাড়া আমার জীবন দুর্বিষহ হয়ে উঠছে।
বস বলেন, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব, ইঞ্জিনিয়ারিংয়ে আমি প্রথম হয়েছিলাম। ঠিক তখনই মিনিও তার জন্য খাবার নিয়ে সেখানে আসে। বস যে জেনির বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছে তা জানতে পেরে মিনিও তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর বস বলে, আসলে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম হয়েছিলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়। মিনি বলে, ঠিক আছে, যদি আপনি এটা করতে না পারেন তাহলে আপনি এখান থেকে চলে যান। তখন তিনি বলেন, এত তাড়া কিসের, বরং এক কাপ কফি খাওয়া যাক। কিন্তু মিনি তাকে জোর করে সেখান থেকে পাঠিয়ে দেয়। পরদিন সকালে গাড়ি চালিয়ে কাজে যাওয়ার সময় জেনি তাকে ফোনে একটি ওয়াশিং মেশিনের বিজ্ঞাপন দেখে, যার দাম খুব কম ছিল। জেনির অফারটি পছন্দ হওয়ায় সে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে এবং নিজের ঠিকানাটি দিয়ে দেয়। সন্ধ্যা 7টায় তার বাসায় ওয়াশিং মেশিন বসানোর জন্য একজন মিস্ত্রি আসার কথা। সঠিক ঠিকানাটি জানার জন্য তিনি জেনিকে ফোন করেন, কিন্তু জেনি তখন কর্মস্থলে। তিনি বলেন, ভাই একটা উপকার করবেন, অন্য সময় কি আসা যায় না? কিন্তু তিনি সাফ জানিয়ে দেন এটা অসম্ভব। তাই জেনি সেখানকার হেড কর্মীকে বলে, আমাকে এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে, দয়া করে আমি যা বলছি একটু সেভাবে কাজ করে দেবেন। কিন্তু তিনি রাজি হচ্ছিলেন না। তিনি বলেন, ম্যাডাম আপনার অপেক্ষা করে নিজে দেখা উচিত, তা না হলে আপনি এর জন্য পরে আমাকে দোষারোপ করবেন। কিন্তু জেনিকে আগে তার কাজ শেষ করে সেখানে যেতে হবে। তাই সে তার হেডকে ডেকে বললেন, আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন, ঠিক তেমনিভাবে আমারও আপনার উপর পূর্ণ আস্থা আছে, আপনি সঠিক কাজটাই করবেন। এরপর জেনি বাড়ি চলে যায়। ইনস্টল করতে আসা ব্যক্তিটি অনেক চেষ্টা করে ওয়াশিং মেশিনটি ইনস্টল করতে পারে না। সে বলে, ম্যাডাম এই মেশিনটিতে সম্ভবত কোনো ত্রুটি আছে। এতে জেনি রেগে যায়। সে ভাবে, একদম নতুন একটা মেশিন কিভাবে নষ্ট হতে পারে, আর ইনস্টলকারী চলে যায়। কিন্তু জেনি তখন সেলারের রেকর্ড ভালো করে পরীক্ষা করে, তখন সেখানে কিছুই পায় না, সব মুছে ফেলা হয়েছে। তার কাছে কেবল সেলারের আইডিটাই রয়েছে। তাই সে একটি অনলাইন জালিয়াতি বিরোধী সাইটে গিয়ে নিজেই সেই আইডিটি প্রবেশ করায়, কিন্তু সেই আইডির কোনো রেকর্ড পাওয়া যায় না। তাই পরদিন জেনি সাইবার ক্রাইম অফিসে গিয়ে অভিযোগ দায়ের করে। সে ভাবতে থাকে এই প্রতারক কবে ধরা পড়বে। অফিসার তাকে জানায় যে এই ধরনের ঘটনা প্রায় ঘটে। জেনি বলে, আমি এক নিমেষে আমার এত টাকা হারালাম, আর আপনারা বলছেন সময় লাগবে? কতদিন লাগবে দয়া করে আমাকে বলুন। স্যাম তখন তাকে জানায় যে এতে 3-4 মাস সময় লাগতে পারে। জেনি অবাক হয়ে বলে, কি বলছেন, প্রতারককে ধরতে এত সময় লাগবে? স্যাম উত্তর দেয়, আমরা 3-4 মাস পর আপনার মামলার তদন্ত শুরু করব, তাকে ধরতে কত সময় লাগবে আমরা জানি না। এতে জেনি আরও হতাশ হয়ে পড়ে। এরপর স্যামের বস জন জেনিকে একগাদা অভিযোগের নথি দেখিয়ে বলেন, এগুলো মাত্র 2 দিনের অভিযোগ। নিউ গোয়া শহরে 2 দিনের মধ্যে 100টিরও বেশি জালিয়াতির ঘটনা ঘটেছে। আমরা আগের ঘটনাগুলো খতিয়ে দেখব, তারপর তোমার পালা আসবে। এখন একটা কাজ করো, বাড়ি যাও, একটু বিশ্রাম নাও। এরপর জেনি ফিরে এসে মিনিকে বলে, অনলাইনে কত রকমের প্রতারণা যে হয়। মিনি বলে, হ্যাঁ, গত বছর আমিও 1.5 লাখ টাকা খুইয়েছিলাম, অপরাধীকে আজও ধরতে পারিনি। তাই এসব বাদ দাও, জীবন এগিয়ে চলো। ঠিক তখনই তাদের বস সেখানে আসে। জেনিকে মনমরা দেখে তিনি মিনিকে জিজ্ঞাসা করেন, ওর কি হয়েছে। জেনি বিষয়টি এড়িয়ে গেলেও মিনি বলে, আসলে সে কিছু টাকা খুইয়েছে। নতুন ওয়াশিং মেশিন কেনার জন্য জেনি একটি ওয়াশিং মেশিন শোরুমে যায়। সেখানকার দাম ছিল 2 লক্ষ রুপি, কোনোটা 1.5 লক্ষ রুপি। জেনি সেলসম্যানের হাতে তার কার্ডটি দিয়ে জিজ্ঞাসা করে, আমি কি এটি 12 মাসের কিস্তিতে কিনতে পারি, আর এটি ডেলিভারি পেতে কত সময় লাগবে? তখন সেলসম্যান বলে, এটি 2 দিনের মধ্যে আপনাকে সকাল 11টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে। জেনি জিজ্ঞাসা করে, আজকে ডেলিভারি দেওয়া যাবে? তিনি বলেন, না, আগে থেকে অনেক বুকিং আছে, তাই আপনাকে 2 দিন অপেক্ষা করতে হবে। জেনির কাছে বেশ কিছু নোংরা কাপড় ছিল, তাই সে রাতে লন্ড্রিতে কাপড় ধুয়ে বাড়ি ফিরছিল। কিন্তু অতিরিক্ত ওজনের কারণে প্লাস্টিকের ব্যাগটি ছিঁড়ে গেল এবং কাপড়গুলো রাস্তায় ছড়িয়ে পড়ল। তখন সে তাড়াহুড়ো করে সেগুলো কুড়োতে লাগলো, কারণ সেগুলোর মধ্যে তার অন্তর্বাসও ছিল এবং পথচারীরা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। এতে জেনি ক্ষিপ্ত হয়ে বললেন, সেই ব্যক্তি এই পরিস্থিতির জন্য দায়ী। তিনি বাড়ি ফিরে অনলাইনে তাকে খোঁজার চেষ্টা করলেন। ভাবলেন, সে যদি একজন প্রতারকই হয়ে থাকে তবে নিশ্চয়ই আমাকে ঠকানোর পর সে অন্য কোনো প্রতারকের খোঁজ করছে। সেকেন্ড হ্যান্ড পণ্যের জন্য একটি ওয়েবসাইটে দীর্ঘ সময় খোঁজার পর তিনি আরেকটি প্রোফাইল খুঁজে পেলেন। দ্বিতীয় প্রোফাইলটি নিশ্চয়ই অন্য কোনো ব্যক্তির, যিনি ঘরের জিনিসপত্র বিক্রি করতে চাইছেন। তবে কারণ হিসেবে ছিল, আমি বিদেশে চলে যাচ্ছি,
তাই আমার সব জিনিস বিক্রি করে দেব। সেই প্রোফাইলটিতে এর আগে কোনো কেনাকাটার রেকর্ড ছিল না, অর্থাৎ এটি একটি নতুন প্রোফাইল। তাই জেনি সেই বিজ্ঞাপনের নিচে মন্তব্য করলেন সে একজন প্রতারক, কেউ যেন এই ফাঁদে পা না দেয়। এবং স্ক্যামার জেনির এই মন্তব্যটি দেখতে পায়। এরপর সে ডার্ক ওয়েব থেকে জেনির সমস্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং সরাসরি তাকে ফোন করে এবং একটি বার্তা পাঠায় যে জেনিকে সে বলেছে যে ঘটনা ঘটেছে তার থেকে শিক্ষা নাও এবং এটা মনে রাখো। এরপর স্ক্যামার ও জেনির মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হয়। স্ক্যামার জেনিকে বলে, এর জন্য তোমাকে পস্তাতে হবে, আমি তোমাকে স্পষ্টভাবে সতর্ক করেছিলাম। জেনিও পাল্টা জবাব দেয়, পুলিশ যখন তোমার পিছু নেবে তখন তুমিই পস্তাবে, আমি ইতিমধ্যেই তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এরপর স্ক্যামার আর কোনো সাড়া দেয় না এবং জেনি স্বস্তি পায় এই ভেবে যে যাক, পুলিশের কথা শুনে সে ভয় পেয়েছে। এদিকে রাতে দেরিতে ঘুমানোর কারণে তার অফিস যেতেও দেরি হয়। অফিসে পৌঁছানো মাত্রই তার বস তাকে নিজের কেবিনে ডাকেন এবং বলেন, আজও তোমার দেরি হলো? জেনি উত্তর দেয়, না না, গত রাতে আমি ওই স্ক্যামারকে নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছিলাম আর সে কারণেই সে আমাকে ঘুমোতে দেয়নি। সে একের পর এক হুমকি দিচ্ছিল। তখন বস বলেন, এসব বাজে ঝামেলায় জড়িও না। বসের থেকে এই সতর্কবার্তা শুনে জেনি আবার সেই প্রতারকের কথাই মনে পড়ে যায়, কারণ সেই প্রতারকই এসব বিষয় সামলাচ্ছিল। আর জেনি তাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিল। সেই প্রতারক বলেছিল, আমি তোমাকে চাই। আর তার বসও ঠিক এই কথাই মাঝে মধ্যে বলে থাকেন, আমি তোমাকে চেয়েছি। তাই সে ভাবতে শুরু করে তার বসই কি সেই প্রতারক। এরপর দুপুরের খাবারের সময় জেনি একটি অজানা নাম্বার থেকে ফোন পায়। ফোনের ওপাশ থেকে এক মেয়ে বলে, আমি একটা ফ্রি গিভঅ্যাওয়ের বিষয়ে আপনাকে ফোন করেছি। জেনি ভুল নম্বর বলে ফোনটি কেটে দেয়, আবার খেতে শুরু করে। কিন্তু এরপর সে অন্য একটি নম্বর থেকে ফোন পায়। এবার এক পুরুষ বলে, কিন্তু সেও সেই একই কথা বলে, আমি একটা ফ্রি গিভঅ্যাওয়ের বিষয়ে ফোন করেছি। একের পর এক ফোন আসতে থাকায় জেনি ফোন ধরতে ইতস্তত বোধ করে এবং কেটে দেয়। এরপর সে তার সেকেন্ড হ্যান্ড পণ্য বিক্রির প্রোফাইলটি চেক করে দেখে যে কেউ একজন একটি ফ্রি ওয়াশিং মেশিনের গিভঅ্যাওয়ের বিজ্ঞাপন দিয়েছে। মনে হচ্ছে তার ফোন বা ওয়েবসাইটের অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেছে। তাছাড়া তার প্রোফাইলে একটি বার্তা ভেসে ওঠে যেখানে তাকে ফোনটি রিসিভ করতে বলা হয়, কিন্তু জেনি ফোন ধরছিল না এবং প্রতারক বিষয়টি বুঝতে পেরেছিল। কিন্তু জেনি সেই বিজ্ঞাপনের নিচে গিয়ে লেখে, গিভঅ্যাওয়েটি শেষ হয়ে গেছে, দয়া করে ফোন করবেন না। সারাদিন ভীষণ মন খারাপ থাকার পর সে ক্লান্ত হয়ে বাড়ি ফেলে এবং মেঝেতে শুয়ে পড়ে। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। এক ব্যক্তি চিকেন নাগেট পৌঁছে দিতে এসেছিল। দরজা খুলে জেনি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এগুলো অর্ডারই দেয়নি। এরপর আরও কয়েকজন খাবার ডেলিভারি কর্মী সেখানে আসে। জেনি তাদের বোঝানোর চেষ্টা করে যে সে কোনো অর্ডারই দেয়নি, কিন্তু তারা তাকে ফোন নম্বর ও ঠিকানা দেখিয়ে বলে, এটা আপনারই তো, তাই না? আমরা এই ঠিকানা থেকেই অর্ডার পেয়েছি। এরপর পরদিন বাড়ি থেকে বেরোনোর আগে জেনি দরজায় একটি চিরকুট রেখে যায়, তাতে লেখা ছিল, দয়া করে কোনো ডেলিভারি দেবেন না। পুলিশ এই প্লাঙ্ক কলগুলোর বিষয়ে তদন্ত করছে। এরপর সে সাইবার ক্রাইম অফিসে গিয়ে সেখানকার কর্মকর্তাকে সব ঘটনা খুলে বলে। সে স্যামকে জানায়। স্যাম বলে, এগুলো নিছক প্রাঙ্ক কল, ওয়াশিং মেশিনের সেই প্রতারকের কাজ নয়, তার কোনো প্রমাণ নেই, অন্য কেউ এর পিছনে থাকতে পারে। এর ফলে একটি নতুন মামলার সৃষ্টি হবে। জেনি বলে, তার মানে আমাকে আরও অপেক্ষা করতে হবে। তখন অফিসার জন বলেন, আমি তো আপনাকে ধৈর্য ধরতে বলেছিলাম, তাহলে আপনি কেন তাকে উস্কে দিলেন? আমার পরামর্শ শুনুন, সবার আগে আপনি আপনার ফোন নম্বরটি বদলে ফেলুন। এবং স্যাম তাকে আশ্বস্ত করে বলে, দয়া করে চিন্তা করবেন না, আমরা দ্রুত কিছু একটা করব। এরপর অফিসার জন সেই ঠিকানায় যান, সেখানে জেনিকে ত্রুটিপূর্ণ ওয়াশিং মেশিনটি বিক্রি করতে দেওয়া হয়েছিল। বাড়ির মালিকের সাথে কথা বলে তিনি জানতে পারেন যে ম্যাক্স একজন কলেজ ছাত্র এবং সে বাড়িতে নেই। মেশিনটি সম্ভবত ম্যাক্সেরই ছিল। বাড়ির মালিক তাকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। জন জিজ্ঞাসা করে, আমরা কি তার ঘর তল্লাশি করতে পারি? বাড়ির মালিক সাফ জানিয়ে দেয়, না, কারণ ম্যাক্স এতে রেগে যেতে পারে। জন স্যামের ম্যাক্সের নম্বরটি দেয় এবং তাকে কল হিস্ট্রি বের করতে বলে। জেনি হতভম্ব হয়ে বাড়ি ফিরে আসে। সে সেই সকালে দরজায় একটি চিরকুট লাগিয়ে রেখেছিল, সেটি আর সেখানে নেই। ভীত হয়ে জেনি সাথে সাথে অফিসার জনকে ফোন করে এবং তার ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে বলে। কিন্তু তারা জানতে পারে যে এই সোসাইটিতে মাত্র 2টি সিসিটিভি ক্যামেরা আছে, একটি প্রধান গেটে, অন্যটি পার্কিং এলাকায়। সিকিউরিটিকে জিজ্ঞাসা করার পর তারা জানতে পারে যে এখানকার বাসিন্দারা তাদের গোপনীয়তা খুব গুরুত্ব দেন
তাই তারা সব জায়গায় সিসিটিভি বসানোর অনুমতি দেন না। জন জেনিকে শান্ত হতে বলে। তখনই খাবার নিয়ে আরেকজন ডেলিভারি কর্মী সেখানে আসে। জেনি তাকে জিজ্ঞাসা করে যে অর্ডারটি কি 302 জন্য। সে বলে হ্যাঁ। তখন জেনি জনকে বলে যে কোনো অর্ডার না করা সত্ত্বেও ডেলিভারি কর্মীরা কেন তার বাসায় আসছে সে বিষয়ে যেন কিছু একটা করা হয়। জন বলে ঠিক আছে, তুমি গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও, আমি স্থানীয় রেস্তোরাঁর সাথে কথা বলে বিষয়টি সমাধান করে ফেলব। জেনি চলে যাওয়ার সাথে সাথে জন খাবার ডেলিভারিকে কর্মীকে আশ্বস্ত করে বিদায় করে দেয়। ঠিক তখনই আরেকজন ডেলিভারি কর্মী সেখানে আসে। জন তাকেও বুঝিয়ে পাঠিয়ে দেয়। আর ঠিক সেই দিনেই জেনি তার ফোন নম্বর বদলে ফেলে। ফেরার পথে মিনির সাথে তার দেখা হয়। জেনি তাকে সব কথা খুলে বলে ইদানিং আমার মাথাটা যেন কাজ করছে না। তখন মিনি তাকে অ্যাপার্টমেন্ট বদলে ফেরার পরামর্শ দেয়। কিন্তু জেনি বলে আমি তো সবে মাত্র এখানে উঠেছি, এত তাড়াতাড়ি আরেকটা অ্যাপার্টমেন্ট কিভাবে খুঁজে পাবো। তারা দুজনে মিলে কিছু খাওয়া দাওয়া করে এরপর মিনি চলে যেতে উদ্যত হয়। কিন্তু জেনি তাকে বলে আজ রাতে তুই আমার সাথেই থেকে যা, আমার খুব অস্থির লাগছে। কিন্তু মিনি বলে আমার স্বামী তো রেগে আগুন হয়ে যাবে, সে ভাববে আমি তার সাথে প্রতারণা করছি, তাই দুঃখিত, আমি তোর সাথে থাকতে পারবো না। পরদিন জেনি যখন বের হওয়ার জন্য দরজা খোলে তখন সেটি আটকে যায়, কারণ একজন টেকনিশিয়ানের ঠিক তার দরজার বাইরে একটি সিসিটিভি ক্যামেরা বসাচ্ছিলেন। জেনি জিজ্ঞাসা করে এটা কি ধরনের ক্যামেরা। তিনি উত্তর দেন এটি একটি বিশেষ ক্যামেরা, এটি কেবল আপনার দরজার দৃশ্যই ধারণ করবে। এতে একটি এসডি কার্ড আছে যা মাত্র 1 সপ্তাহের ফুটেজ জমা রাখতে পারে। এরপর টেকনিশিয়ান চলে যান। জেনি কোনো চিন্তা না করে কাজে বেরিয়ে পড়ে। তার মা তাকে মেসেজ করে সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিয়েছো তো, নতুন বাসায় ওঠা, জিনিসপত্র গোছানো সব ঠিক আছে? অনেকদিন তো কথা হলো না। জেনি উত্তর দেয় হ্যাঁ, আমি কাজের চাপে একটু ব্যস্ত ছিলাম মা, তুমি কেমন আছো? তিনি উত্তর দেন আমি ভালো আছি, একটা নতুন এসি কেনার কথা ভাবছি, কিন্তু আমার ক্রেডিট কার্ডটা কাজ করছে না। জেনি জিজ্ঞাসা করে আমি কি তোমাকে টাকা পাঠিয়ে দেব? তিনি বলেন পাঠিয়ে দাও, কয়েকদিনের মধ্যে ফেরত দিয়ে দেব, আমাকে 1.5 লাখ টাকা পাঠাও। জেনি সাথে সাথে সেই নম্বরে টাকা পাঠাতে শুরু করছিলই ঠিক তখনই তার সন্দেহ হয়। সে মাকে ফোন করার সিদ্ধান্ত নেয়, কারণ এতক্ষণ তারা শুধু মেসেজেই কথা বলছিল, কিন্তু ফোন কল কাজ করছিল না। তাই জেনি মাকে জিজ্ঞাসা করে বাবা কোথায়? তিনি উত্তর দেন বাবা তো কাজে গেছেন। জেনি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার বাবা তো অনেক আগেই মারা গেছেন। সে জিজ্ঞাসা করে আপনি কে? একজন প্রতারক তাই না? প্রতারকটি উত্তর দেয় আরে আমি তো বাবার ব্যাপারে জানতামই না, আমার ভুল হয়ে গেছে ভাই, তোমার বাবা তো মারা গেছেন। রাতে জেনি খুব অস্থির হয়ে পড়ে এসবে, তার ঘুম আসে না। তারপর সে শুনতে পায় কেউ গেটের তালা খুলছে। জেনি ভয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে এবং হঠাৎ দেখে একজন অপরিচিত ব্যক্তি দরজা খোলার চেষ্টা করছে। গেটটি একটি পাসওয়ার্ড দিয়ে খোলে, আর সে লোকটা সম্ভবত সেই পাসওয়ার্ডটা জানতো। ভাগ্যিস জেনি ঘুমোতে যাওয়ার আগে সবসময় দরজাটা তালা দিয়ে দিত, ফলে দরজাটা পুরোপুরি খোলে না। জেনি জিজ্ঞেস করে আপনি কে, আর এখানে কি করছেন? সে উত্তর দেয় তোমার বয়ফ্রেন্ড আমাকে 1 রাতের জন্য এখানে পাঠিয়েছে, আমাকে ঠিকানা আর দরজার লকটাও দিয়েছে। এই শিকলটা খোলো, তাহলে আমি ভিতরে ঢুকতে পারবো। এটা শুনে জেনি চিৎকার করতে শুরু করে এবং বলে এখনই বেরিয়ে যাও, নইলে আমি পুলিশ ডাকবো। লোকটা দৌড়ে পালায়। এরপর জেনি সেই প্রতারকের কাছ থেকে মেসেজ পায়। সেখানে সে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি ওকে কেন তাড়িয়ে দিয়েছো? আমি এটা তোমার ভালোর জন্যই করেছি, ভাবলাম তোমাকে একটু মজা দেই। এরপর সে বলে যদি তুমি চাও এটা বন্ধ হোক, তোমার কাছে 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি আমাকে 5 লাখ টাকা পাঠিয়ে দাও। কিন্তু জেনি তাকে টাকাটা পাঠায় না এবং ঠিক 5 মিনিট পর একজন লোক তার দরজায় এসে হাজির হয়। একই রকম অসংলগ্ন কথা বলতে থাকে, যেমন আমাকে ভেতরে ঢুকতে দাও, আমি তোমার সাথে শুতে চাই। ঠিক তখনই অফিসার জন এসে পৌঁছান, কারণ জেনি পুলিশকে ফোন করেছিল। তিনি লোকটিকে মারধর করেন এবং তাকে গ্রেপ্তার করেন। পরের দিন জেনি অফিসার জনকে বলে যে তাদের ম্যাক্সের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া উচিত। জেনির ভয়ে হাত কাঁপছে। অফিসার জনের তার জন্য একটু মায়া হয়। তিনি তাকে ম্যাক্সের বাড়ির কাছে নিয়ে যান এবং মিথ্যা বলেন যে সে ম্যাক্সের বন্ধু। ম্যাক্স বেশ কিছুদিন কলেজে আসেন, তাই তার সন্দেহ হচ্ছে বলে সে খোঁজ নিতে এসেছে। আর তার এই কথা শুনে ম্যাক্সের বাড়ির মালিক তার ম্যাক্সের অ্যাপার্টমেন্টে তালা খোলেন এবং ভেতরে ঢুকে ম্যাক্স তাকে না দেখে কোথায় চলে গেছে এই ভেবে হতাশ হয়ে পড়েন। পুরো ঘর খালি, কোনো আসবাবপত্র চোখে পড়ে না। সেখানে শুধু একটি ফ্রিজ ছিল, যার ভেতরে ম্যাক্সের মৃতদেহ রাখা ছিল। মৃতদেহটি দেখে বাড়ির মালিক এবং জেনি দুজনে আতঙ্কিত হয়ে পড়ে।
জন প্রথমে জেনিকে চুপচাপ বাড়ি পাঠিয়ে দেয় যাতে সে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখায় এবং নিজে মামলাটি তদন্ত শুরু করে। যেহেতু এটি তাদের ডিপার্টমেন্টের, তাই জনের থেকে মামলাটির দায়িত্ব নেয়। ফরেনসিক দলও সেখানে এসে পৌঁছায়, কিন্তু বাড়িতে কোনো আঙুলের ছাপ পাওয়া যায় না। এর মানে হলো হত্যাকারী খুবই চালাক। সে সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছে এবং ম্যাক্সের সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। অফিসার স্যাম ইতিমধ্যেই ম্যাক্সের কল লিস্ট রেখেছেন, কিন্তু তা থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। তবে সে সিয়া নামে একটি মেয়ের ঘটনা সম্পর্কে জানতে পারে, যার ভাগ্য জেনির মতোই ছিল। আর এক রাতে সে আমার বাড়িতে এসে আমার দরজা ভাঙতে শুরু করলো। আমি কোনো মতে জ্বালানা দিয়ে পালিয়ে আসতে সক্ষম হলাম। তারপর থেকে আমি একটা গোপন জীবনযাপন কাটাচ্ছি। এদিকে জেনিও তার অ্যাপার্টমেন্ট ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে। সে তার ব্রোকারের সাথে দেখা করতে গেছে এবং যেহেতু 1 মাসও সে এই বাড়িতে ছিল না, এ কারণে ব্রোকার সিকিউরিটি ডিপোজিট ফেরত দিতে অস্বীকার করছে। তাই যখন জেনি বাড়ি ফেরে একটা অদ্ভুত গন্ধ পায়। সে জানলাটা খোলে কিন্তু কিছুই বুঝতে পারে না। তাই সে কাঁদতে কাঁদতে মিনিকে ফোন করে বলে, আমি খুব ভয় পাচ্ছি। মিনি সব শোনার পর তাকে পরামর্শ দেয় তার বাড়িতে এসে ঘুমোতে। মনে হচ্ছে এটা প্রতারকের কোনো জাল, তাই খুব বিপজ্জনক। কিন্তু জেনি বলে, তোর মা তো বাড়িতেই আছেন। থাকো সব, আমার নিরাপত্তার জন্য নিচে 2জন পুলিশ অফিসার আছেন। একথা বলে সে ঘুমোতে যায়। পরদিন কাজ থেকে বাড়ি ফিরে সে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তার লক হয় না। তখন সে ঘুরে দাঁড়াতেই দেখে তার বস দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, মিনি আমাকে তোমার পরিস্থিতির কথা সব জানিয়েছে। দেখো, এই সময় তোমার পাশে থাকাটা আমার জন্য খুব জরুরি। কিন্তু জেনিও ভীত। এই মুহূর্তে সে কোনো পুরুষকে বিশ্বাস করতে চাইছে না। তাছাড়া তার বসের উপর আগে থেকেই তার সন্দেহ আছে। ইনিই কি সেই প্রতারক? সে তাকে চলে যেতে বলে এবং দরজাটা বন্ধ করে দেয়। ধাক্কাধাক্কিতে তার হাত দরজায় আটকে যায় এবং তিনি জোরে ধস্তাধস্তি করেন, কিন্তু জেনি দরজাটা ঠিকই লাগিয়ে দেয়। বাইরে থেকে বস চিৎকার করে বলেন, পাগলি মেয়ে, আমি তোমাকে পছন্দ করি। কাউকে পছন্দ করা কি অপরাধ যে তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? নিজেকে কি ভাবো তুমি? আমি তো শুধু তোমাকে সাহায্য করার চেষ্টা করছিলাম। কিন্তু জেনি তার কথায় কান দেয় না। সে ভীষণ আতঙ্কিত। তাই সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়, আর সেখানকার দৃশ্য দেখে তার মনে হয় যেন কেউ এইমাত্র স্নান করেছে। এরপর জেনি যখন তার রান্নাঘরে যায়, তখন সে অবাক হয়ে দেখে যে তার অনুপস্থিতিতে কেউ একজন ভেতরে ঢুকেছিল এবং রাতের খাবারও খেয়েছিল। জেনি তার কম্পিউটারটি চালু অবস্থায় পায় এবং সেটি স্বয়ংক্রিয়ভাবে বলে ওঠে, ও, তুমি আজ তাড়াতাড়ি কাজ থেকে ফিরেছ। জেনি সাথে সাথে জনকে ফোন করে সব জানায়, কিন্তু তার বাড়িতে অন্য কোনো ব্যক্তির আঙুলের ছাপ বা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, কারণ প্রতারকটি জেনির দরজার বাইরে সিসিটিভি থেকে এসডি কার্ড নিয়ে গিয়েছিল। রাতে জেনিকে বাড়িতে একা রেখে আসতে অফিসারের অস্বস্তি হচ্ছিল, তাই তিনি তাকে থানায় নিয়ে আসেন। সেখানে জেনি ঘুমোতে পারছিল না। এমনকি স্বপ্নে সে দেখছিল যে প্রতারকটি তার বিছানার নিচে লুকিয়ে আছে, টর্চলাইট দিয়ে বিছানার নিচে দেখার চেষ্টা করছে। সে সময় তার হাতটি সে খপ করে ধরে ফেলে। ভয়ে সে চিৎকার করে জেগে ওঠে এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। জন তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে জেনিকে স্যালাইন দেওয়া হয় এবং তাকে বিশ্রাম নিতে বলে। জন মামলার তদন্তে বেরিয়ে পড়ে। সন্ধ্যায় জেনি যখন কিছুটা সুস্থ বোধ করছিল, তখন সে হাসপাতাল থেকে ক্যাবে করে তার কর্মস্থলে ফিরে যায়। সে প্রতারকের কাছ থেকে একটি ফোন পায়। প্রতারক জিজ্ঞেস করে, আমার সাথে এসব খেলা চালিয়ে তুমি কি মজা পাচ্ছ? সে কাঁদতে কাঁদতে অনুনয় বিনয় করে বলে, তুমি কেন এসব বন্ধ করছো না? প্রতারক বলে, শোনো, যদি চাও আমি তোমাকে আর যন্ত্রণা না দেই, তবে 1 লাখ টাকা নাও এবং পুলিশকে কিছু না জানিয়ে ঠিক রাত 10টায় বাড়ি চলে যাও। আর হ্যাঁ, ফোনটা বন্ধ রাখবে। এসব ঘটনায় ক্লান্ত বিরক্ত জেনি এটিএম থেকে টাকা তোলে এবং বাড়ির পথে রওনা হয়। ইতিমধ্যে অফিসার জন হাসপাতাল থেকে জেনে গেছেন যে জেনি সেখানে নেই, তাই তিনি তখন ফোন করেন তাকে এবং ফোনটি বন্ধ পান। তিনি সরাসরি তার বাড়ির দিকে রওনা হন। এদিকে অফিসার স্যামের মনে একটা সন্দেহ জাগে। সিসিটিভি ফুটেজে তিনি লক্ষ্য করেন যে যখনই জেনির সাথে কোনো সমস্যা ঘটে, তখনই একটি কালো স্কুটার জেনির অ্যাপার্টমেন্টের সামনে আসে। ফুটেজে দেখা যায় চালক সবসময় একটি ফুল ফেস হেলমেট পরে থাকে, যার ফলে তার মুখ দেখা যায় না। তিনি বিষয়টি জানানোর জন্য জনকে ফোন করেন, কিন্তু জন ফোন ধরে না, কারণ তিনি ততক্ষণে জেনির অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। আর এখানে আমরা দেখি যে সেই কালো হেলমেট পরা ব্যক্তিটি ক্লোরোফর্মের মাধ্যমে জনকে অজ্ঞান করে ফেলেছে। জন তার গাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে। এদিকে প্রতারকটি দ্রুত গতিতে জেনির বাড়ির দিকে যাচ্ছে।
জেনির দরজা তালা খোলার জন্য সে যখন চাবি ঢোকায় তখন পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, আপনি কে? জেনির বস হাতে ফুলের তোড়া নিয়ে জেনির বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন, কিন্তু তখনই তার সাথে ওই প্রতারকের দেখা হয়ে যায়। বস বুঝতে পারেন যে এই সেই ব্যক্তি যে তার হানির টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই তিনি প্রতারকটির সাথে লড়াই শুরু করেন, কিন্তু প্রতারকটি তাকে ছুরিয়াঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। জেনি যখন নিজের ঘরে ফিরে আসে তখন ক্লান্তির কারণে সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর হঠাৎ সে ছাদের দিকে তাকায়। সে প্রথমবারের মতো লক্ষ্য করে যে প্রতিটি ঘরে একটি ব্যক্তিগত ক্যামেরা আছে, ঠিক যেমনটা তার প্রধান দরজায় ছিল। জেনি আগে কখনো এটি খেয়াল করেনি। এর মানে হলো এই ক্যামেরাই জেনিকে নজরে রাখছে। বাথরুমে যাওয়ার সময় জেনি এক কোণে তার বসের মৃতদেহ দেখতে পায়। সে এটাও অনুভব করে যে কেউ তাকে অনুসরণ করছে। জেনি আতঙ্কিত হয়ে পড়ে এবং পালানোর কথা ভাবে, কিন্তু প্রতারকটি পেছন থেকে তার চুল ধরে তাকে ফেলে দেয়। সে প্রথমবারের মতো নিজের মুখ দেখায় এবং জেনিকে বলে যে সে সিসিটিভি বসানোর জন্যই এই মুখোশ পরে এসেছিল। এরপর সে ক্লোরোফর্ম শুকিয়ে জেনিকে অচেতন করে ফেলে এবং নিজের লাল গাড়ি করে তাকে নিয়ে যায়। তখন জেনি অফিসার স্যামকে সেখানে দেখতে পায়, যিনি বারবার অফিসে জনের কথা বলছিলেন। তিনি একের পর এক ফোন পাচ্ছিলেন। জনের খোঁজে বের হয়েই তিনি এখানে এসে পৌঁছেছিলেন। প্রতারকটি তার গাড়ি থেকে কিছু একটা বের করে স্যামকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু স্যাম ঠিক সময় সরে গিয়ে নিজেকে বাঁচায়। এদিকে অফিসার জন জেগে ওঠে এবং দেখে যে স্যাম একটি লাল গাড়িকে ধাওয়া করছে। জনও তার পিছু নেয়। রাস্তায় তিনটি গাড়ি একে অপরের তীব্র গতিতে একে অপরের দিকে ধাওয়া করছে। প্রধান রাস্তায় পৌঁছানোর পর স্যাম এবং প্রতারকের গাড়ি পাশাপাশি চলতে থাকে। হঠাৎ একটি ট্রাক স্যামের গাড়িকে ধাক্কা দেয়, যার ফলে প্রতারকের গাড়ির দুর্ঘটনা ঘটে এবং উল্টে যায়। অফিসার জন প্রথমে স্যামের গাড়ির কাছে যান এবং স্যামকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মানুষের কাছে সাহায্য চান। প্রতারকের গাড়ির কাছে গিয়ে তিনি দেখেন সেখানে কেবল জেনি আহত অবস্থায় পড়ে আছে। প্রতারক সম্ভবত পালিয়ে গেছে। স্যাম ও জেনিকে তিনি দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং অবিলম্বে তাদের চিকিৎসা শুরু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের শিকার জেনিকে দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সে তখন গভীর মানসিক আঘাতের মধ্যে ছিল, এমনকি সে বাসা পর্যন্ত বদলে ফেলে। এদিকে অফিসার জন তার তদন্তকারী ডিপার্টমেন্টে যান এবং ম্যাক্সের হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজ খবর নেন। অফিসার জানান যে তারা কোনো প্রমাণ খুঁজে পায়নি। তাছাড়া একটি ধারাবাহিক হত্যাকাণ্ডের মামলা দায়ের হওয়ায় ম্যাক্সের মামলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ কথা শুনে জন ক্ষিপ্ত হয়ে ওঠে। পাশাপাশি তিনি স্যামের মৃত্যুর খবরও পান। এরপর তিনি জনের মুখোমুখি হন। স্যামের মৃত্যুতে জেনিও গভীরভাবে শোকাহত। সে বলে বেচারা তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে। অফিসার জন তখন সেই প্রতারকের স্কেচ আঁকার জন্য জেনির কাছে সাহায্য চান, কিন্তু জেনি কোনো কথা বলে না, কারণ মেট্রোতে বাড়ি ফেরার পথে সে কয়েকজন মেয়েকে নিজেদের মধ্যে আলাপ করতে শোনে। দেখো, সেকেন্ড হ্যান্ড কেনাবেচার সাইটে জিনিসপত্রগুলোর দাম কত কম, কারণ বিক্রেতা বিদেশে চলে যাচ্ছেন। এই বিষয়টি জেনির মধ্যে উপলব্ধি জাগায় যে এত কিছুর পরেও প্রতারকটি পিছু হটবে না। সে আরো শিকার খুঁজছে এবং নিরীহ মেয়েদের টার্গেট করছে। গাড়ি থেকে পালানোর সময় প্রতারকের বলা শেষ কথাগুলো তার মনে পড়ে যায়। আমি তোমাকে ধরতে অবশ্যই ফিরে আসব, আমি তোমাকে খুঁজে বের করব। জেনি হতভম্ব হয়ে পড়ে এবং জনকে ফোন করে দেখা করার অনুরোধ জানায়। এরপর বান্ধবী মিনির সম্মতিক্রমে সে মিনির নাম ও ছবি ব্যবহার করে একটি সেকেন্ড হ্যান্ড কেনাবেচার সাইটে ক্রেতার প্রোফাইল তৈরি করে। সে একজন বিক্রেতার প্রোফাইল খুঁজে পায়, যিনি বিদেশে চলে যাওয়ার কারণে নিজের জিনিসপত্র বিক্রি করছিলেন। জেনি বুঝতে পারে যে বিক্রেতা আসলে সেই প্রতারক, যে এবার তার শিকারকে খুঁজে পেতে এক মেয়ের পরিচয় ব্যবহার করছে। তাই জেনি মিনি সেজে পরদিন পণ্যটি সংগ্রহ করতে রাস্তার ধারে যায়, অর্থাৎ সে সেই পানশালা কেনার ভান করছে। এবার সে সেটি কেনার চেষ্টা করছে আর প্রতারক সেটি বিক্রি করার চেষ্টা করছে। জন তাকে অনুসরণ করে, কিন্তু সে গাড়িতে থাকায় গন্তব্যের খুব কাছে তীব্র যানজটে আটকে পড়ে। জন ও জেনি ফোনে কথা বলতে থাকে। প্রতারকের কণ্ঠস্বর শোনার সাথে সাথে জন গাড়ি থেকে ফেলে গন্তব্যের দিকে রওনা হয়। প্রতারক জেনিকে দ্রুত টাকা পরিশোধ করতে টাকাটা দেয়। জেনি তাকে অন্য কথায় ব্যস্ত রাখে এবং বলে, প্রতারক উত্তর দেয়, হ্যাঁ, আসলে সালাত আমার বোন, কোনো কারণে সে আসতে পারেনি, তাই আমাকে সে পাঠিয়েছে। এদিকে জেনি নিজের চুল কোকড়া করে এবং পোশাকের ধরন বদলে একেবারে মিনির মতো সাজগোজ করেছে। সে টুপি ও চশমাও পরেছে যাতে তাকে চিনতে না পারে প্রতারক। জেনি আরো বলে যে তার এক বন্ধু ঠিক এমনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন, কিন্তু সেটি ঠিকমতো চলছে না। সে বলে তাই গাড়িটা ঠিকঠাক চলছে কিনা আমাকে একবার যাচাই করে দেখতে হবে। তখন প্রতারক বলে, দেখুন, কোনো সমস্যা নেই,
সব কিছু ঠিকঠাক আছে, আপনি ভিতরে গিয়ে দেখে আসুন, সমস্যা কি, তারপর আমাকে টাকা দেবেন। জেনি রাজি হয়, কারণ প্রতারককে ধরার জন্য তখনও সেখানে জন এসে পৌঁছয়নি। এরপর দেখা যায় জেনি তার নতুন অ্যাপার্টমেন্টের গেট খুলছে। প্রতারক ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এবং ভিতরে গিয়ে দেখে কি কি জিনিস আছে যা সে সেকেন্ড হ্যান্ড বাজারে বিক্রি করতে পারবে। কিন্তু বাড়ি পুরো খালি, এমনকি নির্মাণ কাজও তখনও চলছে, কাজটি তখনও শেষ হয়নি। আর বিষয়টি প্রতারককে অবাক করে দেয়। সে তাকে খুঁজতে যায়, কিন্তু তাকে সেখানে পাওয়া যায় না। আসলে জেনি শুধু অজ্ঞান হওয়ার ভান করছিল। আপাতত সে বারান্দায় লুকিয়ে পড়ে এবং জনকে ফোন করে, কিন্তু শীঘ্রই প্রতারক তাকে দেখে ফেলে। সে বারান্দায় কাচের দরজা ভেঙে তার কাছে পৌঁছয় এবং ভালো করে দেখার পর তাকে চিনতে পারে। সে জেনিকে বলে, আমি ভেবেছিলাম তোমাকে আর খুঁজে পাবো না। আমি ভেবেছিলাম তুমি হয়তো কোথাও আড়ালে সুন্দরভাবে জীবন কাটাচ্ছ, কিন্তু তুমি নিজেই আমার কাছে চলে এলে। তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে চিনতে পারছো, আর আমি তোমাকে ছাড়বো না। জেনি উত্তর দেয়, তুমি ভুল ভাবছো যে কেবল আমিই তোমার মুখ চিনি। প্রতারকটি পেছনে ফিরে একটি লাইভ ক্যামেরা দেখতে পায়, যা দেখে সে জেনির উপর ক্ষিপ্ত হয়ে পড়ে। সে জেনিকে যেতে দেয় না, তার উপর হামলা চালায়। ঠিক তখনই জন সেখানে এসে পৌঁছায় এবং জন ও প্রতারকের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। প্রতারকটি জনকে ছুরি আঘাত করে এবং তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। জেনি পেছন থেকে একটি তার কাটার যন্ত্র দিয়ে প্রতারকটিকে আঘাত করে, কিন্তু প্রতারকটিও তাকে প্রচণ্ড আঘাত করে। সে যখন ছুরি তুলে নিয়ে জেনিকে শেষ করতে যাওয়ার উপক্রম হয়, ঠিক তখনই জন ছুটে এসে তাকে জাপটে ধরে এবং বারান্দা থেকে নিচে ঝাঁপ দেয়। তারা দুজনই নিচে পড়ে যায়। প্রতারকটি জনের শরীরের উপর পড়ে, এতে প্রতারকটি মারাত্মকভাবে আহত হয়। কিন্তু সে শেষবারের মতো ছুরি দিয়ে জনকে আঘাত করার চেষ্টা করে। ঠিক তখনই জেনি দ্রুত এগিয়ে এসে তার হাতটি চেপে ধরে। অবশেষে এভাবেই প্রতারকটির মৃত্যু হয়। কিন্তু জেনি অঝরে কাঁদতে থাকে আর ভাবতে থাকে, হঠাৎ আমার জীবনে কি হয়ে গেল। অর্থাৎ সে কাউকে হত্যা করতে চায়নি, কিন্তু পরিস্থিতি এমন মোড় নেয় যে তাকে সেটা করতে বাধ্য করা হয়। যাই হোক, পরদিন থেকে সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে সে এখন প্রতিদিনের মতোই আবারও মার্কেট থেকে পুরনো জিনিসপত্র কিনতে থাকে অনলাইনে। এভাবেই তার জীবন কাটতে থাকে। আর মুভির গল্পটিও এভাবেই এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।